হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বায়োভ্যানজা চ্যানেল থেকে মারিয়াম জুথিয়া বলছি। কেমন আছো সবাই? আজকে আমরা বোটানির পঞ্চম অধ্যায়ের শৈবাল এবং ছত্রাক যে অধ্যায়টা আছে সেটা সম্পর্কে কিছুটা জানবো। গত একটা প্রিভিয়াস ভিডিওতে আমি শৈবাল ছত্রাক এই চ্যাপ্টারের উপর লাইকেনের একটা টপিক অল্পখানি দিয়েছিলাম। পুরো টপিকটা বলা হয়নি লাইকেনের, তবে যতটুকুই আছে সেখানে লাইকেনের খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেয়া আছে। তো অবশ্যই লাইকেনের ওই ভিডিওটা দেখার চেষ্টা করবে, অবশ্যই পুরোটা কমপ্লিট করবে, কারণ অতটুক জায়গা থেকেও কিন্তু খুবই ইনফরমেটিভ তোমার কি আছে অবজেক্টিভ আছে। তো আজকে আমরা আসলে শুরু করব হচ্ছে তোমার পঞ্চম অধ্যায়ের শৈবাল টপিকটা দিয়ে, ঠিক আছে? একদম প্রথম থেকে শৈবাল তুমি বলতে কি বুঝো, কত ধরনের শৈবাল আমাদের আছে সেটা সম্পর্কে আজকে আমরা প্রথমে বলবো। তো আসো শুরু করি ক্লাস। অবশ্যই পুরো ক্লাসটা দেখবে এবং যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। আচ্ছা, তো প্রথমেই যদি শৈবালের কথা আসা হয়, আমাদের এই চ্যাপ্টারগুলো বোটানির ক্ষেত্রে যে সাজানো হয়েছে এটা কিন্তু নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর দিকে একটা ধাপ ওয়াইজ, মানে একটা সিরিয়াল মেনটেন করে করা হয়েছে। যেটা একদম প্রথমেই বলা হয়েছে শৈবাল, তারপরে হচ্ছে ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এটা হচ্ছে 6 নম্বর চ্যাপ্টারে। আর 7 নম্বর চ্যাপ্টারে আমাদের আছে হচ্ছে নগ্নবীজি আর আবৃতবীজি। তো এর ভেতরে আমরা যদি পুরো প্ল্যান্টটির ভেতরে যদি বলি সবচেয়ে উন্নত শ্রেণীর উদ্ভিদ আসলে কোনগুলো, সেটা কিন্তু আমাদের আবৃতবীজি উদ্ভিদ, যেটাকে আমরা বলে থাকি এনজিওস্পার্ম। এবং ওখানে এত বেশি তোমার উদ্ভিদ থাকে যে কারণে দেখা যায় যে তোমার এনজিওস্পার্মকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদ আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো সর্বপ্রথমেই যার কথা আসতেছে সে হচ্ছে তোমার শৈবাল। তো শৈবাল আসলে আমরা সবাই ছোট থেকে একটু হলেও জানি যে শৈবাল কি করতে পারে। শৈবাল নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, কারণ ও শালক সংশ্লেষী। কিন্তু এখানে সবচেয়ে মজার কথা যেটা, অনেকেই মনে করো শালক সংশ্লেষী মানেই মনে হয় ও সপুষ্পক, ওর মনে হয় ফুল হয়। কিন্তু একটু খেয়াল রাখবো আমরা 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টারে যে টপিকগুলো আছে, মানে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এদের ক্ষেত্রে কখনোই ফুল উৎপাদন হয় না, এরা হচ্ছে অপুষ্পক। ঠিক আছে, এই কথাগুলো যাতে মনে থাকে। আচ্ছা, তো শৈবালের ক্ষেত্রে প্রথমেই তুমি একটা কথা জেনে গেলা যে শৈবাল অবশ্যই তোমার শালক সংশ্লেষণে সক্ষম। শৈবাল অবশ্যই নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু শৈবাল কিন্তু অপুষ্পক। আচ্ছা, তো এখানে যদি আমরা সবগুলো কথা একসাথে করি যে শৈবাল আসলে জিনিসটা কি, শৈবালকে বলাই যায় শৈবাল হচ্ছে শালক সংশ্লেষণে সক্ষম স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। এখন বলা হয়ে থাকে শৈবাল নিজের খাবার নিজে তৈরি করতে পারলেও শৈবালের বাসস্থানের অনেক অভাব। বাসস্থান ও অনেক, মানে যে কোনো জায়গা পেলেই ও সেখানে নিজের বাসস্থান গঠন করে ফেলে। তো কোন কোন জায়গায় ও নিজের বাসস্থান করতে পারে? অনেক জায়গায় পারে, বাট তোমাদের বইতে স্পেসিফিকভাবে প্রথম পেজেই দেখবে আবুল হাসান স্যারের বইতে শৈবাল চ্যাপ্টারটা যেখানে শুরু হয়েছে, শৈবাল টপিকটা, সেখানে শৈবাল নিয়ে ছোট ছোট অনেকগুলো সংজ্ঞা আছে। তো আমাদের অবশ্যই প্রথমে চ্যাপ্টার শুরু করার আগে শৈবালের ওই ছোট ছোট সংজ্ঞাগুলো সম্পর্কে একটু জানতে হবে। যেমন প্রথমেই যদি আমরা বলি, প্রথম সংজ্ঞা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। তো ফাইটোপ্ল্যাঙ্কটন তো আমরা আগেও পড়েছি। ফাইটোপ্ল্যাঙ্কটন কি বলা হয় বলো? শৈবাল, যেই সকল শৈবাল তোমার পানিতে ভাসমান অবস্থায় জন্মায়, যেটা আমরা অনেক দেখি যেই শৈবালগুলা পানিতে ভাসমান, শৈবালকেই কি বলা হয়ে থাকে? ফাইটোপ্ল্যাঙ্কটন। এবং এখান থেকে একটু কথা বলি, এটা তোমরা আগেও জানতা যে প্ল্যাঙ্কটন জিনিসটা আসলে কি। পানিতে ভাসমান যে জীব থাকে তাদেরকে আমরা প্ল্যাঙ্কটন বলি। এখানে কিন্তু তুমি উদ্ভিদও বলতে পারবা না, প্রাণীও বলতে পারবা না। ঠিক আছে, উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে। তো পানিতে ভাসমান জীবদেরকেই কি বলা হয়ে থাকে? প্ল্যাঙ্কটন। কিন্তু এই প্ল্যাঙ্কটনকেই আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন আর একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। যদি তুমি ফাইটোপ্ল্যাঙ্কটন পাও তাহলে সেখানে বলবা যে পানিতে ভাসমান উদ্ভিদ সমূহকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। কিন্তু তুমি যদি জুপ্ল্যাঙ্কটন পাও তাহলে অবশ্যই বলতে হবে পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণীদের কি বলা হয়ে থাকে? জুপ্ল্যাঙ্কটন বলে। এবং এই ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন এরা মিলিতভাবেই মূলত প্ল্যাঙ্কটন তৈরি করে। আচ্ছা, তো আমরা প্ল্যাঙ্কটন সম্পর্কে, ফাইটোপ্ল্যাঙ্কটন সম্পর্কে জানলাম, যেটাও কিনা এক ধরনের শৈবাল, পানিতে জন্মায়। এখন আসো, কিছু কিছু শৈবাল আছে যারা পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে জন্মায়। ঠিক আছে, মাটির নিচে পানিতেই হয়, কিন্তু ওর শিকড় বা মূল যেটা থাকে সেটা মাটির ভেতরে আবদ্ধ অবস্থায় থাকে। তখন কোনো একটা শৈবাল যদি মাটিতে আবদ্ধ অবস্থায় জন্মায় তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে তোমার বেন্থিক শৈবাল। ঠিক আছে, তো দেখো শৈবালই আমরা পড়তেছি, বাট ওর অবস্থান অনুসারে ওর নামটা জাস্ট কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেন্থিক শৈবাল হচ্ছে পানিতে ভাসমান বাট মাটিতে আবদ্ধ অবস্থায় যে সকল শৈবাল জন্মায় তাদেরকে আমরা বলে থাকি বেন্থিক শৈবাল।
এবার আসো, তোমার কিছু শৈবাল আছে যারা হচ্ছে পাথরের গায়ে জন্মায়, পুরো পাথর সবুজ হয়ে যায়। এমন অনেক জায়গা আমরা দেখেছি যেখানে একদম কোনো একটা প্রাচীর বা কোনো পাথর, শিলাখণ্ড, সেগুলো কি হয়, পুরো সবুজ শ্যাওলা পড়ে যায়। ঠিক আছে, তো পাথরের গায়ে যেসব শৈবাল জন্মায় সেই সব শৈবালকে আবার আমরা বলে থাকি হচ্ছে লিথোফাইট শৈবাল। ঠিক আছে, তো অবশ্যই এই সংজ্ঞাগুলো মনে রাখো। প্রথমে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হলো, বেন্থিক শৈবাল, লিথোফাইট। লিথোফাইট হচ্ছে পাথরের গায়ে জন্মানো শৈবালকে লিথোফাইট বলে। এখন আসো, দুইটা আছে, এন্ডোফাইট আর এপিফাইট। এন্ডো কথাটা দিয়েই আমরা প্রথমে যেটা বুঝি, এন্ডো মানে হইতেছে ভেতর, এপি মেসো এন্ডো। এন্ডো কথাটার মানেই আমরা বুঝি হচ্ছে তোমার ভেতর। তার মানে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে না, এটা এই যেই শৈবালটাই জন্মাবে এখানে, এটা ওই যে যার ভেতর জন্মাবে তার একদম ভেতরে জন্মাবে। তো এন্ডোফাইট দিয়ে আমরা বলতে পারি হলো এন্ডোফাইট হচ্ছে একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যু অভ্যন্তরে যখন কোনো একটা শৈবাল জন্মায় তখন তাকে বলা হয় হচ্ছে এন্ডোফাইট। দেখছো, একটা শৈবাল নিজেই একটা উদ্ভিদ বলা হচ্ছে, সেই উদ্ভিদ কিনা তোমার আরেকটা উদ্ভিদের, উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর অভ্যন্তরে জন্মাতে পারে। তো যে সকল শৈবাল কোনো একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যু অভ্যন্তরে জন্মায় তাদেরকে আবার আমরা বলে থাকি হচ্ছে তোমার এন্ডোফাইট। ঠিক আছে, এটাও যাতে মনে থাকে। আর এপিফাইট বলছে যে না, আমি সব ছেড়ে দিব, আমি শৈবালকেও ছাড়বো না। মানে এমন অনেক শৈবাল আছে যারা অন্য আরেক শৈবালের উপর নির্ভর করে বেঁচে থাকে, সেই সকল শৈবালকে আমরা বলে থাকি হচ্ছে এপিফাইট। তাহলে আমরা প্রথম থেকে যদি বলি, আমাদের এই প্রথম পেজে যদি তুমি দেখো, প্রথম পেজের ক্ষেত্রে ছোট ছোট অনেকগুলা সংজ্ঞা আছে। প্রথম থেকে বললে প্রথমেই হচ্ছে তোমার শৈবাল কি। শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষণে সক্ষম স্বভোজী অপুষ্পক উদ্ভিদকে শৈবাল বলে। ফাইটোপ্ল্যাঙ্কটন কি, পানিতে ভাসমান শৈবালকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলে। বেন্থিক শৈবাল কি, পানিতে ভাসমান কিন্তু মাটিতে আবদ্ধ অবস্থায় যে শৈবাল জন্মায় সেই সকল শৈবালকে আমরা বেন্থিক শৈবাল বলি। তারপরে পাথরের গায়ে যে সকল শৈবাল জন্মায় তাদেরকে আমরা লিথোফাইট শৈবাল বলি। তারপরে হচ্ছে তোমার কোনো একটা উদ্ভিদের, উচ্চ শ্রেণীর উদ্ভিদের টিস্যুর অভ্যন্তরে যে সকল শৈবাল জন্মায় তাদেরকে আমরা এন্ডোফাইট বলি। এন্ডো কথাটা দিয়েই ভিতর। আর যে সকল শৈবাল অন্য আরেকটা শৈবালের উপর ভর করেই জন্মায় তাদেরকে বলা হয়ে থাকে এপিফাইট শৈবাল। তো এই তো গেল ছোট ছোট শৈবালের নামকরণ। শৈবালই, সবই শৈবাল, কিন্তু জায়গার অবস্থানের উপর নির্ভর করে জাস্ট ওর নামগুলা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওর কাজ চেঞ্জ করবে না। ওর একই কাজ থাকে, বাসস্থান পাওয়ার সাথে সাথে ও নিজের জন্য খাবার তৈরির কার্যক্রম শুরু করে দেয়। আচ্ছা, এতটুকু গেল। এখন আসো, তোমাকে যদি বলা হয় যে এই যে তুমি এত শৈবাল নিয়ে আলোচনা করতেছো, এত নাম আসলো, এটা তো আর একবারে এসে পড়ে নাই। অবশ্যই এটা নিয়ে অনেক আলোচনা গবেষণা হয়েছে। তা আমরা জানি জীববিজ্ঞানের যে শাখায় তুমি কোনো বিষয় নিয়ে আলোচনা করবা সেখানে সবসময় শব্দের শেষে লোগোস কথাটা আসে। লোগোস হচ্ছে গ্রিক শব্দ থেকে আগত, যেটাকে আমরা ছোট করে বলি লগি। ঠিক আছে, তো এই জায়গাটায় যেটা বলা হয় শৈবাল নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় পর্যালোচনা সেটাকে বলা হয় হচ্ছে ফাইকোলজি। ফাইকোলজি কেন বলতেছো, তোমার এইখানে শুধুমাত্র তুমি শৈবাল নিয়েই আলোচনা করতেছো। ঠিক আছে, আর ফাইকোলজির সাথেও এখানে আরেকটা নাম আছে, শৈবাল বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি। এখন এখানে আমি একটু ছোট কথা বলি, যেটা আমারও একটু ছোটবেলায় প্যাচ লাগা যেত তোমাদের বয়সে থাকতে। সেটা হচ্ছে আমরা যখন ছত্রাক পড়ি আমরা জানি শৈবালকে ইংরেজিতে কি বলা হয় বলো, অ্যালজে। ছত্রাক হচ্ছে ফানজাই। ঠিক আছে, অ্যালজে ফানজাই। অ্যালজে ঠিক আছে, অ্যালজের সাথে মিলাই আমি ওর বিদ্যাকে অ্যালগোলজি বলতেই পারি। কিন্তু ছত্রাক বিদ্যা পড়তে গেলে যেটা হয়, মনে আসে না, মনে প্রথমে প্রশ্ন, আচ্ছা ছত্রাক তো ফানজাই, তাহলে ছত্রাকের বৈজ্ঞানিক ছত্রাক নিয়ে গবেষণা যেটা হবে সেটা হয়ে যাবে ফাইকোলজি। ফানজাই থেকে ফাইকোলজি। বাট এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখো যে ফাইকোলজি আর অ্যালগোলজি দুইটাই আসলে শৈবাল নিয়ে গবেষণা আলোচনা। এখানে কোনো ছত্রাকের কথা আসে নাই, যদিও ছত্রাকের নামের সাথে অ্যালগোলজি এই ওয়ার্ডটা মিলে যাইতেছে, বাট তুমি এখানে অ্যালগোলজির ক্ষেত্রে কি বলতে পারবা না, ইসের কথা বলতে পারবা না আর কি, ছত্রাকের কথা বলতে পারবা না, তোমার শৈবালের কথাই বলতে হবে। তাহলে ছত্রাক বিদ্যাকে তুমি কি বলবা? ছত্রাক বিদ্যাকে বলা হয়ে থাকে হচ্ছে মাইকোলজি। কারণ ছত্রাক পড়তে গেলে তুমি যত জায়গায় যাবা ছত্রাক রিলেটেড কথাগুলোর ক্ষেত্রে তোমার মাইকো কথাটা আসে। ঠিক আছে, এটা যাতে মনে থাকে। তাহলে শৈবাল নিয়ে গবেষণা পর্যালোচনা বা শৈবাল বিদ্যা এই জিনিসটাকে আমরা বলে থাকি ফাইকোলজি বা অ্যালগোলজি। আর ছত্রাক বিষয়ক যে পর্যালোচনা সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে আমাদের মাইকোলজি। ঠিক আছে, তো
এই এতটুকু টাইমের ভেতরে আমরা মেইনলি ছোট ছোট অনেকগুলো সংজ্ঞা সম্পর্কে জানলাম। অবশ্যই এই সংজ্ঞাগুলো তোমরা নিজেরা ছোট ছোট, এগুলা দেখা যায় কি সংজ্ঞাগুলো অনেক সোজা, সংজ্ঞাগুলো যে ভুল করার মতো তা না, নামগুলাতে কিন্তু প্যাচ খেয়ে যায়, ঠিক আছে? তো তুমি অবশ্যই একটু মিলায় মিলায় পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? যেমন এন্ডোফাইট, এটা এন্ডো দিয়ে মনে রাখা যায় ভিতরে জন্মায়, ঠিক আছে? ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা পানিতে ভাসমান অবস্থায় জন্মায়, এটা বুঝাই যায়। আচ্ছা, তো এখন আসো আমি পরের যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য। এবং হ্যাঁ, শৈবালের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য, এগুলা খুব যে ইন্টারে তোমার আলাদা আলাদাভাবে গ বা ঘয়ের জন্য আসে তা না, বাট এগুলার পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। তোমাকে ইন্টারে সবচেয়ে বেশি যেটা দেয় সেটা হইতেছে শৈবালের সাথে ছত্রাকের 6টি বা 8টি পার্থক্য বর্ণনা করো। তখন অবশ্যই তো তোমার বৈশিষ্ট্য জানতে হবে। তুমি যদি বৈশিষ্ট্য জানো তাহলে পার্থক্যটা এভাবেই খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবে। তো আসো আমরা আজকে শৈবালের বৈশিষ্ট্যটা পড়বো, এবং আমি এমনভাবে এখন বলবো তুমি একটু মেমোরাইজ করার চেষ্টা করবা, ঠিক আছে? আমি 2বার করে বলবো, বাট আমি চাই আমার কথা শুনে, ভিডিওটা শোনার পরে তোমার যাতে মনে হয় যে না, এবার শৈবাল থেকে প্রশ্ন আসলে আমি এটা লিখে দিয়েই আসতে পারবো, ঠিক আছে? আমি প্রায় 8-10টার মতো পয়েন্ট বলবো, তুমি মিনিমাম এটা শুনে অন্তত 6টা পয়েন্ট তো মনে রাখতেই পারবা ইনশাল্লাহ। তো দেখা যাক, আসো শুরু করি। শৈবালের বৈশিষ্ট্যের প্রথমেই যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে শৈবাল জিনিসটা কি। তোমার যদি কখনো পরীক্ষাতে আসেও শৈবাল কি, ঠিক আছে, বা তোমার কি বলে অ্যালজে কি, তাহলে তুমি প্রথমেই বলবা শৈবাল হচ্ছে শালক সংশ্লেষণে সক্ষম স্বরভোজী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? এই এতটুক কথার ভেতরে তুমি শৈবালের সবচেয়ে মেইন যে কথাগুলা সেটা কিন্তু অলরেডি বলে ফেলছো। তাহলে কি, শৈবাল হচ্ছে শালক সংশ্লেষণে সক্ষম স্বভোজী অপুষ্পক উদ্ভিদ, এটা দিয়ে আমরা শুরু করলাম। এরপর মনে রাখবো আসলে যে কোনো একটা ইসের বৈশিষ্ট্য লিখতে গেলে, মানে বায়োলজি বইয়ের বোটানি বই যদি আমি বলি, বোটানি বইয়ের সবচেয়ে কঠিন একটা জিনিস হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো মনে রাখা, সিরিয়ালি মনে রাখা, কারণ অনেক বৈশিষ্ট্য আছে তোমাদের বায়োলজি বইতে, বোটানি বইতে। আমার কাছে বোটানি বইতে যদি বলি, আমার দিক থেকে বলি, তোমরা তো স্টুডেন্ট, আমার নিজেই অ্যাজ এ টিচার আমার কাছে যেই জিনিসগুলো কঠিন মনে হয়, আমার কাছে মনে হয় যে বৈশিষ্ট্যগুলো আসলে একটু কঠিন, এগুলা মনে রাখা একটা অ্যাজ এ স্টুডেন্টদের জন্য খুবই টাফ বিষয়। দেন আমার অর্থনৈতিক গুরুত্বগুলো একটু কঠিন মনে হয়, যে অর্থনৈতিক গুরুত্বতে অনেক বৈজ্ঞানিক নাম থাকে, তো এই জিনিসগুলো যদি তোমাকে ধরে ধরে কোনো টিচার না পড়িয়ে দেয়, এটা একটা স্টুডেন্টের পক্ষে আসলে সম্ভব হবে না নিজে নিজে এগুলো কমপ্লিট করা। তো আমি যথেষ্ট চেষ্টা করব অর্থনৈতিক গুরুত্বগুলোও যাতে আমি ক্লাসে ধরে ধরে পড়িয়ে শেষ করে দিতে পারি। তো অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাইকো, তাহলে হয়তো আমি অবশ্যই দিয়ে যাব, ছোট হোক বড় হোক যতটুকু সম্ভব হোক, আমি প্রত্যেক টপিকে একটু একটু করে টাচ করে যাওয়ার চেষ্টা করব। তো শৈবালের বৈশিষ্ট্য পড়তে গেলে তুমি সবসময় মনে রাখবা শৈবালের বৈশিষ্ট্যটা তোমার মনে রাখতে হবে, এবং আমি সিরিয়াল মেনটেন করে মনে রাখবো যে কার পরে কার কথা বলবো। এইভাবে তুমি যদি শৈবালের বৈশিষ্ট্যটা সুন্দর করে মনে রাখতে পারো, তাহলে সেখানে গিয়ে ছত্রাকের বৈশিষ্ট্য দেখবা তোমার মুখস্থ করতে 5 থেকে 10 মিনিটও লাগবে না, মানে 10 মিনিট বেশি বলে ফেললাম, 5 মিনিটে তুমি দেখবা ছত্রাকের বৈশিষ্ট্য এভাবেই হয়ে গেছে। কিভাবে আসো, শৈবালের প্রথমেই তুমি সবসময় মনে রাখবা যে কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য বলতে গেলে আমি প্রথমে বর্ণনা করবো জিনিসটা দেখতে কেমন, ঠিক আছে? 2-3টা পয়েন্ট শুধু যাবেই, জিনিসটা দেখতে কেমন, মানে কি আছে কি নাই এরকম টাইপ পয়েন্ট দিয়ে। যেমন আমি প্রথম পয়েন্টেই বললাম একটা সূচনা দিয়ে যে শৈবাল হচ্ছে তোমার শালক সংশ্লেষণে সক্ষম স্বভোজী অপুষ্পক উদ্ভিদ গেল। 2 নাম্বারটা হচ্ছে ওরা হচ্ছে সুকেন্দ্রিক মানে হচ্ছে তোমার প্রকৃত কোষী, এরা এককোষীয় হইতে পারে বহুকোষীয় হইতে পারে, কিন্তু এরা সুকেন্দ্রিক, এই কথাটা কিন্তু মনে রাখো, সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী, এটা একটা পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে বলবো ওদের কখনোই সত্যিকার অর্থে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, মানে ওরা হচ্ছে সমাঙ্গদেহী বা হচ্ছে থ্যালয়েড। এই যে কথাটা বললাম সমাঙ্গদেহী বা থ্যালয়েড, দেখছো তুমি কিন্তু দেহের কথাই বলতেছো যে দেহটা কেমন থাকে, তাহলে দেহ কেমন থাকে, দেহ থাকে থ্যালয়েড বা সমাঙ্গদেহীয়। সত্যিকার মূল কাণ্ড পাতায় কখনোই এদের বিভক্ত করা যায় না। তোমাকে যদি আসলে বলা হয় সত্যিকার মূল কাণ্ড পাতায়, তাহলে আমি কারে বিভক্ত করতে পারি একদম ঠিকঠাক মতো, তাহলে এটা আসলে টেরিডোফাইটাতে গিয়া তুমি পাবা, এর আগ পর্যন্ত তুমি আসলে আর পাবা না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো এইটা থেকেই বলা হয় এদের ভাস্কুলার টিস্যুতন্ত্র নেই। এদের ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে কি বলবো, জাইলেম ফ্লোয়েম পরিবহন টিস্যুতন্ত্র যেটা, সেটাও তোমার শৈবালের ক্ষেত্রে থাকে না। তাহলে এই যে 4টা পয়েন্ট আমি বললাম, আরেকবার বলি, এই 4টা পয়েন্ট হচ্ছে তোমার জাস্ট দেখে তুমি কি বুঝতেছো, দেখে আমি কি বুঝতেছি। 1 নাম্বার হচ্ছে এরা শালক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ, এদের
এরা হচ্ছে সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী। তারপরে হচ্ছে এদের দেহকে সত্যিকার মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, অর্থাৎ এরা হচ্ছে থ্যালয়েড বা সমাঙ্গদেহী, এবং এদের কোনো ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে না। এই যে 4টা পয়েন্ট গেল, এরপরে তোমার বইতে তুমি দেখবা কিছু পয়েন্ট আছে সিরিয়ালি লেখা জননাঙ্গ রিলেটেড। জননাঙ্গ বলতে জনন রিলেটেড, ঠিক আছে? তো তুমি মনে রাখবা যে 4টা পয়েন্ট আমার লেখা হয়ে গেছে, তাহলে আমি এখন যে পয়েন্টগুলো দেখব সেটার ভিতরে আমি পয়েন্টগুলো লিখবো হচ্ছে জনন রিলেটেড করে, ঠিক আছে? তো প্রথম পয়েন্টে যেটা আছে বলছে তাদের জননাঙ্গ এককোষী বা বহুকোষী। জননাঙ্গ এককোষী বা বহুকোষী কখনোই বন্ধা কোষ আবরণ দ্বারা কি থাকে না, বেষ্টিত থাকে না, ঠিক আছে? এই কথাটাই দেখবা লেখা আছে, কোনো বন্ধা কোষের আবরণই থাকে না। বন্ধা কোষ দিয়ে যে কথাটা বোঝায় সেটা হচ্ছে বন্ধা কোষ হচ্ছে কখনোই যে কোষ বিভাজিত হতে পারে না। এটা আমরা বাগধারাতেও বন্ধা জিনিসটা পড়ছি, বন্ধা কি। তো বন্ধা মানে হইতেছে যার আর কোনো মানে নির্দিষ্ট আরো অন্য কিছু তৈরি করার ক্ষমতা নাই, ও ওইখানে বিভাজন শেষ হয়ে গেছে, ও অবিভাজনক্ষম, ঠিক আছে? বন্ধা কোষ। তো স্বাভাবিকভাবে একটা জননাঙ্গ এককোষী বা বহুকোষী জননাঙ্গের এটা তো আবার বিভাজন হবে না, এটা কি হবে তোমার বন্ধা কোষ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকবে। তাহলে জননাঙ্গ রিলেটেড গেল। তারপর বলছে জননাঙ্গের ভেতরে যে স্পোরাঞ্জিয়াম থাকে, স্পোরাঞ্জিয়াম আমরা অযৌন জননাঙ্গের নাম বলে থাকি। এটা একটু শুনো খেয়াল করে, অযৌন জননাঙ্গের যদি বলা হয় কমন নাম কি, অযৌন জননাঙ্গের একটা কমন নাম বলো, তাহলে সেটা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। কারণ কি স্পোরাঞ্জিয়ামের ভেতরেই তৈরি হয় হচ্ছে তোমার স্পোর, ঠিক আছে? এখন যেমন আমি যদি বলি অ্যাগারিকাসের ক্ষেত্রে বলো তো স্পোরাঞ্জিয়ামের নাম কি, তাহলে কি বলবা বলো? অ্যাগারিকাসের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়ামের নাম হচ্ছে তোমার, যেহেতু অ্যাগারিকাসের স্পোরাঞ্জিয়াম ব্যাসিডিয়াম, এই কারণে ওর স্পোরের নাম হয়ে যায় হচ্ছে ব্যাসিডিও স্পোর। তারপর তুমি যখন আলুর বিলম্বিত ধসা রোগ পড়তে যাবা, সেখানে যে জীবাণুটা আছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ঠিক আছে? এগুলা কিন্তু আই থিঙ্ক তোমরা আপাতত এখন একটু হলেও জানো যে আলুর বিলম্বিত ধসার জীবাণুর নাম ফাইটোপথোরা ইনফেস্টেন্স। ওইখানেও যে তোমার জীবাণু যে জননাঙ্গ, সেখানে বলা হয় এটা হচ্ছে কনিডিয়াম। তো কনিডিয়ামের ভেতরেও তোমার স্পোরের নাম কি হবে বলো? কনিডিও স্পোর। তো এখানে দেখছো নামগুলা চেঞ্জ হচ্ছে না, ব্যাসিডিও স্পোর, কনিডিও স্পোর, কনিডিয়াম, ব্যাসিডিয়াম। তার মানে তুমি যে কোনো জায়গায় গেলে সেখানে তার স্পোরাঞ্জিয়ামের নাম কি হবে, চেঞ্জ হবে। তার মানে স্পোরাঞ্জিয়াম হচ্ছে একটা কমন নাম। তো আমি তো শৈবাল পড়তেছি, আমি তো একটা স্পেসিফিক শৈবাল পড়তেছি না, তুমি সকল শৈবালের একটা ওভারঅল একটা বৈশিষ্ট্য পড়তেছো। তো তোমাকে যদি বলা হয় শৈবাল স্পোরাঞ্জিয়াম কেমন থাকে, শৈবাল স্পোরাঞ্জিয়াম সর্বদা এককোষী থাকে, ঠিক আছে? শৈবালের স্পোরাঞ্জিয়াম সর্বদা এককোষী। আচ্ছা দেখো, আমি কিন্তু সব জনন রিলেটেড বলতেছি। জননাঙ্গ এককোষী বা বহুকোষী, বন্ধা কোষ দ্বারা বেষ্টিত থাকে না, স্পোরাঞ্জিয়াম সর্বদা এককোষী। এরপরে আসো বলছে যে ভ্রূণ যখন জাইগোটের অভ্যন্তরে অবস্থান করে তখন সেটা বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, ঠিক আছে? জাইগোটের অভ্যন্তরের ভ্রূণ অবস্থানকালে সেটা কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এটাও দেখো ভ্রূণ নিয়েই বলা হয়েছে, তার মানে এটাও কিন্তু তোমার জনন রিলেটেডই একটা পয়েন্ট। তারপরে ওদের যৌন জনন কি পদ্ধতিতে হয়, এতক্ষণ যে পয়েন্টগুলো আমি বললাম যে স্পোরাঞ্জিয়ামে স্পোর, এগুলো কিন্তু অযৌন রিলেটেড ছিল। যৌন জননের কথা যদি বলো শৈবালের, শৈবাল যৌন জনন 3 পদ্ধতিতেই করতে পারে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। আমি এই টপিকটা শেষে আমি আইসো, অ্যানাইসো, উগ্যামাস সম্পর্কে একটু বলার চেষ্টা করব। আপাতত এখন একটু খেয়াল রাখো, যৌন জনন শৈবালের ক্ষেত্রে আইসো, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস 3 প্রকৃতিতেই তোমার হতে পারে, ঠিক আছে? এই তো কিন্তু দেখো আমার 4-5টা পয়েন্ট কিন্তু জনন রিলেটেড হয়ে গেল। তাহলে বাকি আর কি থেকে গেল, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট 2টা পয়েন্ট, সেটা হচ্ছে শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, শৈবালের দেহে সঞ্চিত খাদ্য কি। এই 2টা না ভাই ভুলাই যাবে না, বুঝছো? এই 2টা হচ্ছে তুমি যদি মনে রাখতে পারো তাহলে ছত্রাকে ওই 2টা পয়েন্ট আছে, এবং এটা দিয়ে তুমি না পার্থক্য লিখে ফেলতে পারবা। এই 2টা স্টুডেন্টদের মনে থাকে, আমি দেখছি। আচ্ছা, শৈবালের ক্ষেত্রে বলা হয় শৈবালের কোষ প্রাচীর হচ্ছে তোমার সেলুলোজ নির্মিত, ঠিক আছে? সেলুলোজ হচ্ছে পাতলা প্রাচীর গঠনকারী একটা পদার্থ, পলিস্যাকারাইড জাতীয় পদার্থ। তো অবশ্যই খেয়াল রেখো শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত হয়, এবং শৈবালের দেহে যে সঞ্চিত খাদ্য থাকে সেটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। যেহেতু শৈবাল নিজের খাবার নিজে তৈরি করে, যখন ও খাদ্য তৈরি করে না, বিশ্রাম দশায় থাকে রাতের বেলা, তখন ওই শর্করা জাতীয় খাদ্যগুলোই ও শ্বেতসার বা স্টার্চ হিসেবে কি করে তোমার জমা করে রেখে দেয়, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে তোমার শৈবালের দেহের সঞ্চিত খাদ্য কি, শ্বেতসার বা স্টার্চ। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালে বলা হয়ে থাকে ও তো শৈবাল, বাট ওর ভেতরে কিন্তু কিছু ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আছে, না হলে কেন তুমি ওর নাম নীলাভ সবুজ শৈবাল, ওরে কেনই বা তুমি সায়ানোব্যাকটেরিয়া নাম দিবা? বিজ্ঞানীরা তো আর এভাবেই দেয় নেই, অবশ্যই সায়ানোব্যাকটেরিয়া নামে ব্যাকটেরিয়া আছে, মানে অবশ্যই ওর ভেতরে কিছুটা হলো ব্যাকটেরিয়া রিলেটেড বৈশিষ্ট্য বিদ্যমান। তো এই কারণে ওদের দেহে সঞ্চিত খাদ্য তুমি কিন্তু আবার শর্করা বা শ্বেতসার বলতে পারবা না, ওদের দেহে সঞ্চিত খাদ্য
কিন্তু আবার গ্লাইকোজেন। আমাদের যেমন দেহের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, নীলাভ সবুজ শৈবালের দেহের সঞ্চিত খাদ্য কিন্তু গ্লাইকোজেন। আচ্ছা, আর আরেকটা জিনিস খেয়াল করো, শৈবালে যেহেতু সালোক সংশ্লেষণ করতে হয়, শৈবাল কি তোমার মনে হয় রাতের অন্ধকারে থাকলে তো ও কোনো খাদ্য তৈরি করতে পারবে? শৈবালের জন্য কিন্তু আলো অত্যাবশ্যক, শৈবালকে তোমার আলো দিতেই হবে, সেটা সে ও যে কোনো জায়গায় জন্মাক, কিন্তু ওর ভিতরে আলোর ব্যবস্থা থাকতে হবে। তাহলে আলো হচ্ছে শৈবালের জন্য অতি প্রয়োজনীয় একটা উপাদান, এটা লাগবেই। আর আরেকটা কথা হইতেছে, শৈবালের জন্য জলীয় মাধ্যম খুব বেশি প্রয়োজনীয়, জলীয় মাধ্যমে ওরা জন্মাইতে বেশি পছন্দ করে। তাহলে আসো এই সবগুলা পয়েন্ট আমরা আবার একবার সুন্দর করে বলি, আই থিঙ্ক তোমাদের মুখস্থ হয়ে যাবে। সেটা হচ্ছে একদম প্রথম দিকে যদি বলি তাহলে ছিল হলো শৈবাল নিয়ে 4টা পয়েন্ট আমরা বলবো। সেটা হচ্ছে শৈবাল দেখতে কেমন বা শৈবাল জিনিসটা কি। শৈবালের প্রথম পয়েন্টই ছিল হলো শৈবাল সালোক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। 2 নাম্বার কি বলবো, শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী, এবং এদের দেহকে সত্যিকার মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, যে কথাটাকে আমরা ছোট করে বলি সমাঙ্গদেহী বা থ্যালোয়েড। ঠিক আছে, সমাঙ্গদেহী বা থ্যালোয়েড, এটা গেল 3 নাম্বার। আর 4 নাম্বার ছিল শৈবালের কোনো ধরনের ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে না। তাহলে এই 4টা যদি আমরা পারি, তাহলে তারপরের পয়েন্টগুলো আমরা শুরু করব হচ্ছে জননাঙ্গ নিয়ে। জননাঙ্গ কি? শৈবালের জননাঙ্গ এককোষী বা বহুকোষী, কিন্তু সেটা কখনোই বন্ধা কোষাবরণ দ্বারা কি থাকে না, বেষ্টিত থাকে না। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, এদের স্পোরাঞ্জিয়াম এককোষী। স্পোরাঞ্জিয়াম মানে আমরা বুঝি তো, স্পোরাঞ্জিয়াম মানে রেণুথলি। কেন? স্পোরাঞ্জিয়ামের ভেতরে রেণু তৈরি হয়, তার মানে কি রেণুথলির ভেতরে রেণু তৈরি হয়। তো এদের স্পোরাঞ্জিয়ামও সর্বদা এককোষী। তারপরে ওদের যে জাইগট তৈরি হয়, জাইগট স্ত্রী জননাঙ্গের ভেতরে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে রূপান্তর হয় না। এটা স্ত্রী জননাঙ্গের ভেতরে যখন জাইগটটা থাকে সেটা কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। গেল যৌন জনন কি পদ্ধতিতে হয়? আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস, এই 3 পদ্ধতিতে হয়ে থাকে। তাহলে দেখো অলরেডি আমাদের 4, এখানে মনে হয় 4টা বা আই থিঙ্ক আমি 8টার মতো পয়েন্ট বলে ফেলছি। এরপরে আমরা বলবো কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, সঞ্চিত খাদ্য কি। কোষ প্রাচীর অবশ্যই হচ্ছে তার সেলুলোজ দ্বারা নির্মিত সবচেয়ে ভালো একটা উপাদান। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, এবং এদের দেহের সঞ্চিত খাদ্য হচ্ছে তোমার অবশ্যই শ্বেতসার বা স্টার্চ। কিন্তু ব্যতিক্রম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, যাদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে তোমার কি বলা হয়ে থাকে, গ্লাইকোজেন। এবং এরা আলোর স্পর্শ ছাড়া বা আলোর সংস্পর্শ ছাড়া বাঁচতে পারে না। অবশ্যই এদের জন্মের জন্য আলো প্রয়োজন, এবং এদের বেঁচে থাকার জন্য আসলে জলীয় মাধ্যমটাও খুবই জরুরি, জলীয় মাধ্যমও লাগে। এখন তুমি যদি এতটুক ভালো মতো শুনে থাকো, তোমার যদি মনে হয় যে না ম্যাডাম আমি 10-12টা পয়েন্টের ভিতর 8টা পয়েন্ট এখন আমি নিজেই লিখতে পারবো, তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবা যে ম্যাডাম আপনি আমাকে ছত্রাকের এটা বৈশিষ্ট্যটা মিলিয়ে পরেরটাতেই দেন। আমি অবশ্যই তাহলে কালকেই এটার পরের এপিসোডটা দিয়ে দিব। পরের এপিসোডটা হবে হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য। কিন্তু তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে ম্যাডাম অবশ্যই আমাদেরকে এটার সাথে মিলিয়ে ছত্রাকের বৈশিষ্ট্যটা বলে দেন, কারণ ছত্রাকের বৈশিষ্ট্য এখন তুমি যখন পড়তে যাবা তোমার 2 মিনিটও লাগবে না, এটা একদম 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। ঠিক আছে, তো অবশ্যই যতটুকু আমি বললাম, এবং হ্যাঁ তারপরের এপিসোডে আমি আসলে ছত্রাকের বৈশিষ্ট্য বলবো, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস কি এগুলা বলারও চেষ্টা করব। আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলগুলা রেগুলার একটু রিভিউ রাখবা, রেগুলার একটু দেখে যাবা। আমরা এখন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার বা আপলোড করার চেষ্টা করতেছি। অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবা, ভালো লাগলে লাইক কমেন্ট দিও, এবং অবশ্যই কমেন্টে লেখো তোমাদের কি দরকার, কোন টপিকগুলো, ফুল টপিক না, ছোট ছোট টপিক যেগুলাই দরকার হবে, যে ম্যাডাম ছোট এই টপিকটা বুঝতেছি না, এটার উপর একটা লেকচার দেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কারণ আমি আসলে তোমাদের জন্য এগুলো করতেছি, আর তো কোনো কারণ নাই। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, অবশ্যই পড়াশোনার উপরে থাকো। আল্লাহ হাফেজ।